মুহূর্ত চিন্তা করা করে ছোট ছোট স্বার্থে আমাকে ইচ্ছা মতন ট্যাগ দেওয়া হয়েছে, ছোট্ট ছোট্ট ব্যক্তিগত স্বার্থে, ইউটিউবের কিছু পয়সা কামানো, কিছু ডলার কামানো, কিছু বেশি ভিউ হলে কিছু পয়সা আসবে, এত নিচে নামা। আমি ভুটানে গেছি, ভুটান কিন্তু খুব দরিদ্র দেশ, ভুটান কিন্তু খুব পয়সাওয়ালা দেশ না, কিন্তু আমি এত অসভ্য জাতি কোথাও দেখি নাই। আমাদের একটা কালেকটিভ অসভ্যতা আছে গত 1 বছরে। আমাকে নিয়ে কি অস্বাভাবিক রকম নোংরামি হয়েছে অনলাইনে, একটা বিচার আপনি দেখাতে পারবেন? আপনি কি মনে করেন মানুষ এগুলো লক্ষ্য করে না? তার টেনশন মব নিয়ে, তার টেনশন হচ্ছে অগ্নিসংযোগ, দস্যুতা কিংবা চুরি, অর্থাৎ দ্রুত নির্বাচনের প্রস্তুতির জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সব প্রস্তুতি শেষ করতে, এবং তার দাবি যে রোজার আগে নির্বাচন হতে পারে। তাহলে তো আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি খুব মনোযোগ দিয়ে দেখছিলাম এক্স্যাক্টলি ঠিক কি বলা হয়েছে। বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্য সকল প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে, এবং বলা হচ্ছে সব প্রস্তুতি ও সংস্কার শেষ হলে তাহলে আমরা নির্বাচন হতে পারে। এই যে সকল প্রস্তুতি এবং সংস্কার যুক্ত করা হয়েছে, এটি তো আসলে এক একজনের কাছে এক এক অর্থ বহন করে। শুরুতেই আমাদের চিফ অ্যাডভাইজার বলেছিলেন বড় সংস্কার বড় প্যাকেজ, ছোট সংস্কার ছোট প্যাকেজ, মধ্য সংস্কার মধ্য প্যাকেজ অবশ্য আমরা শুনিনি, বড় আর ছোট আমরা শুনেছিলাম। এখন এই মুহূর্তে সংস্কার বলতে আসলে সরকার কি মিন করছেন আমরা জানি না। 1, 2 হচ্ছে রাজনৈতিক দলগুলো অনেকগুলো বিষয়ে ঐক্যমত এসছে, কিছু কিছু জায়গায় রাজনৈতিক দলগুলোর ডিফারেন্সেস অফ ওপিনিয়ন আছে, এবং এই ডিফারেন্সেস অফ ওপিনিয়ন থাকাটাই স্বাভাবিক। বাংলাদেশে এতগুলো রাজনৈতিক দল, সকল রাজনৈতিক দল সকল বিষয়ে একেবারে একই সঙ্গে ঐক্যমত্যে আসবে, এই আশাটাই দুরাশা। বরং মনে হয় যে আমরা একটি নির্বাচনের দিকে যাই, যে যার যার ম্যানিফেস্টোতে বলুক তারা কি করতে চায় নির্বাচনের পরে ক্ষমতায় আসলে, যেই দলের মানে বয়ান পছন্দ হবে মানুষের, সেই দলকেই মানুষ ভোট দেবে, এবং সেই দল যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে, যা যা সংস্কার করা দরকার, যা যা কাজ বাকি আছে, বিচার বাকি থাকবে, সেই কাজগুলোকে তারা এগিয়ে নিয়ে যাবে। সেটা বরং অনেক বেশি আমার কাছে লজিক্যাল মনে হয়। আপনি যদি বলেন সব সংস্কার শেষ করে, তাহলে আসলে সব সংস্কারের মধ্যে আপনি কোন কোন সংস্কারকে ইনক্লুড করছেন, সেই সংস্কারগুলোর মধ্যে ওই সংস্কারগুলো নিশ্চয়ই আছে যেগুলোতে কোনো দলই আসলে একমত হতে পারছে না। তাহলে সেই জায়গাতে কি হবে? এক ধরনের অনিশ্চয়তা। অনিশ্চয়তা কিন্তু কোনো রাষ্ট্রের জন্য খুব ভালো কিছু না। মব যেমন কোনো রাষ্ট্রের জন্য ভালো কিছু না, অনিশ্চয়তাও তেমন রাষ্ট্রের জন্য ভালো কিছু না। গত 14 বছরে বাংলাদেশে এই অর্থ বছরে 24-25-এ সবচেয়ে কম বিনিয়োগ হয়েছে, কালের কণ্ঠের রিপোর্ট, এবং এই সবচেয়ে কম বিনিয়োগটা এতই কম যে এটা গত 14 বছরে এই তলানিতে এসে ঠেকেনি। এবং এটা শুধু দেশি অভ্যন্তরীণ বিনিয়োগ না, এটা বিদেশি বিনিয়োগও। আমরা যতই বড় বড় বিডা সম্মেলনের আয়োজন করি না কেন, সেখানে আমরা যতই অদ্ভুত অদ্ভুত প্রতিশ্রুতি কিংবা শাড়ি পরা বিদেশি নারী দেখি না কেন, আমরা কিন্তু এরপরে কোনো ইনভেস্টমেন্ট এসেছে বলে এখন পর্যন্ত আমরা কোনো খবর পাইনি। এখন পর্যন্ত ইটস বিন কাপল অফ মান্থস, আমরা জানি না কোনো এখনো পর্যন্ত কোনো বিনিয়োগ এসেছে। বরং আমরা আমাদের দেশে যারা ব্যবসা করছেন তাদের কাছ থেকে ক্রমাগত শুনতে পাচ্ছি যে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়ে যাবে, গ্যাসের অভাব, ইলেকট্রিসিটির অভাব, তারা ফ্যাক্টরি চালু রাখতে পারছে না, তারা লোন নিতে পারছে না, ডলারের দাম এখন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। সো এই সকল কিছু মিলিয়ে ব্যবসায়ীদের নাভিশ্বাস অবস্থা। মূল মুদ্রাস্ফীতি গিয়ে দাঁড়িয়েছে 10 পয়েন্ট সামথিংয়ে, যেটাও আবার গত 15 বছরের মধ্যে এত বেশি মূল্যস্ফীতি আমরা অতীতে দেখা যায়নি। এগুলো সব গণমাধ্যমের খবর, আপনি পেপার খুললেই আপনি পাবেন। এবং আমাদের IMF এর যে লাস্ট দুটো কিস্তি দীর্ঘদিন ধরে IMF আটকে রেখেছিল, ছাড়ছিল না, সেটাও ছাড়ার ব্যাপারে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ পরিষ্কার বলেছেন, যখন আফটার দি মিটিং অফ আওয়ার চেয়ারপারসন উইথ CA, তাদের লন্ডনের সেই বৈঠকের পরে IMF বললেন যে আমরা একটি নির্বাচনে মানে পথরেখা দেখতে পাচ্ছি, রোডম্যাপ দেখতে পাচ্ছি, তো তারপরেই তারা অর্থ ছাড়ের ব্যাপারে অগ্রসর হয়। সুতরাং আপনি বিদেশি বিনিয়োগ বলেন, কিংবা আপনি ঋণ বলেন, কিংবা আপনি অভ্যন্তরীণ বিনিয়োগ বলেন, আমি এমন অনেক মানুষকে জানি যারা হয়তো একটা ফ্ল্যাট বা একটা জমিতেও বিনিয়োগ করছেন না, বিকজ তারা জানেন না যে আর 5 মাস বা 2 মাস পরে কি হবে। সো অনিশ্চয়তার চেয়ে ক্ষতিকর
কোনো কিছু একটা দেশের জন্য হতে পারে না। আপনি একটু আপনার আগের কথার প্রসঙ্গে যাই, আপনি মবের বিষয়ে বললেন আর একটা পত্রিকার পরিসংখ্যান আপনি দিলেন, যে বিষয় দুটি দিয়ে আসলে তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি তাদের দিক থেকে একটা বক্তব্য আছে। যেমন আপনি যে পত্রিকার কথা বলেছেন, তাদের যে মাদার গ্রুপ তাদেরকে নিয়ে এক ধরনের কথা বলা হচ্ছে অনেকদিন ধরেই। মব নিয়ে আপনার ইতিপূর্বের বক্তব্য নিয়ে আপনাকে সরাসরি ব্যক্তিগতভাবে আঘাত করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে অনেক ধরনের আলাপ আমরা দেখতে পাই। আপনি আসলে যেগুলো বলছেন সেগুলো কি আপনার ব্যক্তিগত জায়গা থেকেই বলছেন, না এগুলো মিন করেই বলছেন, কিংবা তাদের সাথে এই বিরোধটা কেন তৈরি হচ্ছে, তারা কি বুঝে আপনার বিরোধিতা করছেন? সেলিম সাইদ ভাই, আপনার সঙ্গে টক শো শুরুর আগে আপনি আমাকে একটা স্মৃতিচারণ করাচ্ছিলেন, আপনিই করাচ্ছিলেন, আমি শুনছিলাম। আপনি বলছিলেন 3 তারিখে যখন আপনি গেলেন ইয়েতে শহীদ মিনারে, কোনো নোন ফেস চারপাশে ছিল না, আপনি আমার মুখ দেখেছিলেন। ওখানে ওই সময়টা কোনো নোন ফেস ছিল না, সেটা দুপুরের দিকে। দুপুরের দিকে, হ্যাঁ। তার আগের দিনও কোনো নোন ফেস ছিল না, যখন কবি সাহিত্যিকরা এই ধানমন্ডিতে ইয়ে করে, একইভাবে বঙ্গবন্ধু এভিনিউতে এবং ধানমন্ডিতে মানববন্ধন করে, মানব প্রাচীর করে এবং ছবি আঁকে, রাস্তায় বসে ছবি আঁকে, আলপনা করে। সেই সময় কিন্তু আর কোনো নোন ফেস ছিল না। গত 15 বছরে আমার ভূমিকা কি, এটা মিডিয়ার চেয়ে ভালো কেউ জানে না, বাংলাদেশের মানুষের চেয়েও ভালো কেউ জানে না। আমি নিজে যখন যেটাকে সত্য মনে করেছি, সঠিক মনে করেছি, আমি তখন সেটাই বলেছি। গত 15 বছর আমার মনে হয়েছে যে বাংলাদেশে একটা বিনা নির্বাচনে একটা মাফিয়া বসেছে ক্ষমতায়, এবং যেই মাফিয়া গুম খুন, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অত্যাচার নাই, এমন কোনো অবিচার নাই যেটা এই মাফিয়া করে নাই। তো এর বিরুদ্ধে আওয়াজ তোলা সবচেয়ে নিচের মানে ফরজটা হচ্ছে আওয়াজ তুলতে হয়, আমি সেই আওয়াজটা তুলেছিলাম। এখন আমি মনে করি যে আমি একটা সুস্থ বাংলাদেশ চাই, আমি একটা সকলের বাংলাদেশ চাই। এই বাংলাদেশ, আগে যেমন হাসিনা আমাদের অ্যালিয়েনেটেড করে ফেলেছিল, যে ওরা রাজাকার শাবক, আমরা মুক্তিযোদ্ধার শাবক, ওরা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, আমরা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, মানে ওরা না মুক্তিযুদ্ধটাকে লিজ নিয়েছিল। সো জাতিকে ভীষণভাবে এটা দ্বিধা বিভক্ত করে দেয়। আমি 5ই অগস্টের পর আশা করেছিলাম একটা ঐক্যবদ্ধ জাতি আমরা তৈরি করতে পারবো, কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম মব কালচার, এবং সেটাকে জাস্টিফাই করা। ধরুন হাসিনা গুম করেছে, তো আপনি কি সেটার প্রতিশোধ স্বরূপ এখন আপনি ওই ধরনের আরেকটা অ্যাক্টিভিটি করবেন? মানে একটা চোখের বদলে আরেকটা চোখ যখন আপনি নিতে শুরু করবেন, তখন আপনি পুরো সমাজকে অন্ধ পাবেন। আপনি কি সেটা চান? আমার তো মনে হয় বাংলাদেশে যদি নেলসন ম্যান্ডেলার জন্ম হতো, ওনাকে বলা হতো শ্বেতাঙ্গদের দালাল, কারণ উনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করেছিলেন। মানে আমি জানি না, আমরা এত অসহিষ্ণু, এত প্রতিশোধ পরায়ণ এবং এত ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থে, নিজেদের ছোট্ট ছোট্ট ব্যক্তিগত স্বার্থে, ইউটিউবের কিছু পয়সা কামানো, কিছু ডলার কামানো, কিছু বেশি ভিউ হলে কিছু পয়সা আসবে, এত নিচে নামা আমার মনে হয় না পৃথিবীর আর কোনো জাতি। আমি না অনেক গরিব দেশে গেছি, আমি আফ্রিকার অনেক দেশে গেছি, আমি ভুটানে গেছি। ভুটান কিন্তু খুব দরিদ্র দেশ, ভুটান কিন্তু খুব পয়সাওয়ালা দেশ না, কিন্তু আমি এত অসভ্য জাতি কোথাও দেখি নাই। আমাদের একটা কালেকটিভ অসভ্যতা আছে, এই কালেকটিভ অসভ্যতা আমি পৃথিবীর কোথাও দেখি নাই। এই কারণে আপনি বিদেশের মাটিতে একজন আফ্রিকান লোক, একজন সোমালিয়ার ভদ্রলোক যে সম্মানটা পায়, আপনার দেশের লোক ওটা পায় না, কারণ আপনাকে মানুষ সম্মানই করে না। ওটা আপনি গরিব বলে না, আপনি অসভ্য বলে। তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনার যে বক্তব্য ছিল সেগুলো আসলে আপনি বুঝে শুনে আপনার জায়গা থেকে, ঠান্ডা মাথায় বুঝে শুনে তখনও দিয়েছি, ঠান্ডা মাথায় বুঝে শুনে এখনো দিচ্ছি, এবং আমার প্রতিটা বক্তব্য আমি ওন করি, আমি বিশ্বাস করি, এবং আমি সঠিক মনে করি। এবং এটা সঠিক কি সঠিক না, এটা মানুষ সময়ের সঙ্গে বুঝবে। যখন আমি বলেছিলাম বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ, তখন ফেসবুকের কিছু ডলার কামানো মানুষজন হেসে হেসে লুটিয়ে পড়েছিল। পরে যখন একেবারে ডাকাতির মহড়া হলো, বাড়িতে ঢুকে ঢুকে মানুষের মানে মব গিয়ে মানুষের বাড়িতে ঢুকলো, তখন কিন্তু আমাকে সরি বলতে হয়েছে। যে আপনার কাছে আবার আসবো। সাকিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার জন্য আমি আসলে একটু দেরি হয়ে গেল আপনাকে ফ্লোর দিতে। একই বিষয়ে একটু কথা বলতে চাই। রুমিন আপা একটা কথা বললেন যে 15 বছর তিনি যে আওয়াজ তুলেছেন, সেই আওয়াজ রুমিন আপার মতো আমরা আপনাকেও দেখেছি, রাজপথে দেখেছি, এবং বিভিন্ন সভা সমাবেশ, টেলিভিশনের টক শো সব জায়গাতেই দেখেছি। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বক্তব্য, নির্বাচন কমিশনের বক্তব্য সব মিলে মনে হচ্ছে দেশ নির্বাচনের দিকে যাচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে যেই পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে আসলে আমরা একটা ভালো নির্বাচন করে গণতন্ত্র যাত্রা যেতে পারবো?
ধন্যবাদ। অনেকদিন পর সময় টেলিভিশন আমাকে ডেকেছেন। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। নির্বাচনের বিষয়ে তো আসলে আশঙ্কা এবং নানান রকম রিউমার আছে, কিন্তু সরকারের দিক থেকে একটা কনসিস্টেন্ট পজিশন আছে। সরকার কিন্তু খুব বেশি আনুষ্ঠানিকভাবে কথাবার্তা যেগুলো বলেছেন সেখানে কোনো ওইভাবে কোনো অসঙ্গতি, তাদের দুই রকম কথা এরকম আমরা শুনিনি। সরকার একটা সময় এসে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন এবং সেই ব্যাপারে মোটামুটি কনসিস্টেন্ট ছিলেন। আমরা সর্বশেষ আলোচনার সময়ও জিজ্ঞেস করেছিলাম যে জুনের মধ্যে কি নির্বাচন বিষয়ে সরকারের অবস্থানটা কি। মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন 30শে জুনের একদিনও ওইদিকে যাবে না। আমরা তখন বলেছিলাম যে এই সময়কালের মধ্যে সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারির মানে শীত থাকতে থাকতে মধ্য ফেব্রুয়ারির মধ্যে। শীত থাকার জন্য না, মানে 20শে ফেব্রুয়ারি থেকে রোজা শুরু, 20-এরও আগে সম্ভবত 17-18 তারিখ থেকে। তারপরে তো ঈদ আছে, তারপরে পরীক্ষা আছে, তারপরে যে আবহাওয়া তৈরি হয় জুন পর্যন্ত, এবং এর মাঝখানে আবার কোরবানি ঈদ আছে। সব মিলিয়ে ওই সময়টা নির্বাচনের জন্য উপযুক্ত না। ফলে আপনার সময়ের মধ্যেই উপযুক্ত সময় যদি বাছাই করতে হয় সেটা মানে মিড ফেব্রুয়ারির মধ্যে। কিন্তু আমরা ঈদের আগে দেখলাম যে উনি মধ্য এপ্রিলের কথা ঘোষণা করলেন। পরে লন্ডন বৈঠকে এটা ইঙ্গিত দিলেন যে এটা মধ্য ফেব্রুয়ারির মধ্যে হতে পারে। শর্ত তখনও ছিল, শর্ত এখনও আছে, শর্ত হয়তো শেষ পর্যন্ত থাকবে যে বিচার এবং সংস্কারের তাৎপর্যপূর্ণ অগ্রগতি। এবং বিচার এবং সংস্কারের একটা অগ্রগতি তো আসলেই মানুষ দেখতে চায়। বিচার তো আর শেষ হয়ে যাবে না সবকিছু, কিন্তু বিচার একটা ত্বরান্বিত হবে, দৃশ্যমান হবে। এবং আজকে যে আমরা দেখলাম যেভাবে যে কথাটা আমরা বহুদিন ধরে বলছি, এই অডিও যদিও আমরা আগেও দেখেছি শুনেছি, কিন্তু বিবিসি যখন এটাকে মানে রেকটিফাই করে, একটা এর যে সত্যতা সেটার ব্যাপারে তাদের নিজস্ব জায়গা থেকে যখন নিশ্চিত করে যে এটা শেখ হাসিনার নিজেরই কণ্ঠ, তো ওইটা খুব স্পষ্ট হয় যে কিভাবে আসলে সরকারের প্রধান তার নির্দেশ দিয়েই গণহত্যাগুলো একটা ম্যাস কিলিং সেটা হয়েছে। এবং এর ফলে আমরা যেটা দাবি করছিলাম যে যারা মানে গুলি করেছে অথবা হত্যা করেছে, বাস্তবায়নকারীদের পাশাপাশি যারা নির্দেশদাতা তাদেরকে আসলে এই জায়গায় আনতে হবে। একই সাথে দল হিসেবে আওয়ামী লীগের দায় এটাও বিচারের আওতায় আনা দরকার। কারণ শেখ হাসিনা সহ পুরো মন্ত্রিসভা এবং তাদের পার্টি যেভাবে এখানে যুক্ত হয়েছে, পার্টি হিসেবে এটা কিন্তু তাকে বিচারের আওতায় আনা দরকার। তো এই বিষয়গুলো আমরা বলেছি। আর অন্যদিকে আওয়ামী লীগের যে ডিনায়াল সেটা আমরা দেখেছি, সে বিষয়ে পরে আলোচনা হয়তো আমরা করতে পারবো। এখন এই জায়গায় থেকে বিচারের অগ্রগতিটা মানুষের মানে এখনো তো খুবই মানে ক্ষতটা এত তাজা যে মানুষ এই বিচারটাকে দেখতে পায়। এবং বিচারই কিন্তু ন্যায় বিচারই আসলে শেষ পর্যন্ত সবচেয়ে বড় হিলিং। হ্যাঁ, এটা আমাদের খেয়াল রাখা দরকার। তো ওই জায়গা থেকে আমরা যেটা বলবো যে বিচারটা হওয়া দরকার। সংস্কারের বিষয়ে তো ধরুন একটা টাইম লিমিট আমাদের আছে, 5ই আগস্টের মধ্যে ঐকমত্য কমিশন জুলাই সনদ বারবার বলছেন যে একটা জুলাই কিংবা জাতীয় সনদ যেখানে আমরা ন্যূনতম সবাই ঐকমত্য হব সেটা ঘোষিত হবে। যে দলই ভবিষ্যতে মানে একটা সরকার গঠন সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা এই সনদ বাস্তবায়ন করবে। এটা কিন্তু অঙ্গীকার, এটা পাবলিক ডিক্লারেশন, এবং এটা একটা অর্ডিন্যান্স হলেও কোনো অসুবিধা নেই। এর বাইরে যেগুলো দ্বিমত থাকবে সেটার জন্য কোথায় যাব? মীমাংসা কি? দ্বিমতের মীমাংসা কিন্তু জনগণ করবে। এবং সেই কথাটাও আমরা বহুদিন ধরে বলছি, পদ্ধতিগত জায়গাটা যে ঐকমত্য এবং মীমাংসার জন্য জনগণের কাছে যাওয়া। তো মীমাংসার জন্য জনগণের কাছে যেতে হলে সেটা নির্বাচনই একমাত্র পদ্ধতি যেখানে যে মীমাংসাটা হতে পারে। ফলে যে দল মনে করে যে হ্যাঁ, জুলাই সনদ কিংবা জাতীয় সনদের পাশাপাশি আমার আরেকটা দাবি আছে যেটা ঐকমত্য হয় নাই, সেটা তারা নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ যে দলকে বিজয়ী করবে, সংখ্যাগরিষ্ঠতা দেবে, তারা সেটা বাস্তবায়ন করবে। এই পদ্ধতির জায়গাটা তৈরি হবে। ফলে সংস্কারও কিন্তু সিগনিফিকেন্টলি এগোচ্ছে। হ্যাঁ, একটা বড় প্রশ্ন বাকি আছে, কিভাবে এটা বাস্তবায়ন হবে। সে নিয়ে অনেকগুলো প্রস্তাবের ধরন আছে,
কিন্তু জনগণের ইনভলভমেন্ট ছাড়া বাস্তবায়নের যে পদ্ধতি বিবেচনা করা হোক সেটা তো আসলে খুব কাজে দেবে না। ফলে আমাদের অবস্থান যে এটা নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা সত্যিকার অর্থে সম্পন্ন হবে, এবং সেই জায়গা থেকে আমরা বলেছি যে নির্বাচন সংস্কারের একটা গুরুত্বপূর্ণ অংশ। কেউ যদি মনে করে যে না সংস্কার একটা আলাদা জিনিস আর নির্বাচন একটা আলাদা জিনিস, তাহলে সংস্কার কিছু মানুষ বসে সংস্কার করে ফেলছে। সেটা কিন্তু খুব মানে একদিক থেকে বলতে পারেন যে জনগণ থেকে বিচ্ছিন্ন একটা এলিট তৎপরতা হবে, যে আমরা পিপলকে ইনভলভ করছি না। তো সেইটা আমরা সেটার পক্ষপাতী নই, এই কথাটা আমরা শুরু থেকে বলে আসছি। আমি মনে করি যে সংস্কারের ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে ইলেকশন। তো ইলেকশনকে নির্দিষ্ট করা দরকার, এবং ইলেকশন যদি আরও আগে নির্দিষ্ট হতো তাহলে সংস্কারটা আরও অধিকতর মানে যাকে বলে যে গুরুত্ব এবং ফোকাসে আসতো, জনগণের ইনভলভমেন্ট বাড়তো। এখন যেমন জনগণের ইনভলভমেন্ট কিন্তু আছে, প্রতিদিন টেলিভিশন যখন এটাকে লাইভ প্রচার করে। এর আগেও তো কমিশন তো জনগণের সাথে বৈঠক করেছে, এফজিডি করেছে। না, কিন্তু সেইটার চাইতেও ধরুন দ্বিতীয় দফা আলোচনা যেভাবে পুরোপুরি একটা সবগুলো পার্টি মিলে হচ্ছে, এবং দেখেন প্রথম দফার থেকে দ্বিতীয় দফার উন্নতি কিন্তু অনেক বেশি। এই যে পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে একে অপরকে এঙ্গেজ করা, সমৃদ্ধ করা, তার মধ্যে দিয়ে অনেকগুলো বিষয় কিন্তু সবাই ছাড় দিয়ে একটা জায়গায় আমরা আসতে পেরেছি ঐকমত্যে, যেটা আসলে প্রাথমিক যার যার প্রস্তাবে আসেনি কিন্তু। ফলে ওই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এগুলো মানুষ দেখছেন, ফলে মানুষও তার পজিশন নিচ্ছেন কিন্তু, এবং আগামী নির্বাচনে তার প্রতিফলন থাকবে। এইটার মধ্যে দিয়ে যে রাজনৈতিক সচেতনতা এবং চৈতন্যের বিকাশ ঘটছে, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। যাই হোক, এই সব কিছু মিলে একটা উন্নতির জায়গা আছে। ফলে ইলেকশন নিয়ে বাধার জায়গাটা আমরা দেখছি না, যদিও শর্ত হিসেবে বিচার এবং সংস্কারের প্রশ্নটি বলা হয়েছিল যে তাৎপর্যপূর্ণ অগ্রগতি, কিন্তু সেটার অগ্রগতি হচ্ছেও। এবং সেই জায়গা থেকে ইলেকশনের ডেট বিষয়ে এসছে যে হ্যাঁ, ডিসেম্বরের প্রস্তুতি সম্পন্ন করতে বলার অর্থই হচ্ছে একভাবে মধ্য ফেব্রুয়ারিকেই টার্গেট করছেন গভর্নমেন্ট। এখন এইটা আমরা এই কারণে সরকারকে এই ঘোষণাকে মানে এর আগের ঘোষণাও যেমন ইতিবাচক বলেছি, এইটাকে আমরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখতে চাই এক নম্বর। এবং একই সাথে কথাটা স্পষ্ট করে বলা দরকার যে এই যে সারা ঢাকা শহর মানে রাজনৈতিক মহলে, কনসার্ন মহলে যে একটা জিনিস বেরিয়ে গেছে যে নির্বাচন কি আদৌ হবে, যে কেউ প্রশ্ন করলে ভাই সামনে ইলেকশন হচ্ছে, আচ্ছা ইলেকশন কি হবে, এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা যে ছড়িয়ে দেওয়া হচ্ছে একটা অনিশ্চয়তা, এইটার মধ্যে দুটো অ্যাসপেক্ট আছে। একটা তো হচ্ছে যে পলিটিক্যালি আপনি একটা অনিশ্চয়তা তৈরি করছেন, অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছেন, এর যে আরও অন্যান্য প্রভাব আছে অর্থনৈতিক, সামাজিক এবং এর জিওপলিটিক্যাল সব কিছু, এই জায়গাগুলোকে আমরা তো এখন আর খুব নিরীহ তৎপরতা হিসেবে দেখতে পাচ্ছি না। এইটা নির্বাচন মানে আমাদের বিচার সংস্কার নির্বাচন এটা সম্পন্ন করার মধ্য দিয়ে এটা আমাদের রাজনৈতিক উত্তরণ ঘটাবে, এবং সেটা আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি, মানে এই মুহূর্তে সবচেয়ে প্রধান জায়গা। এবং এটার সাথে আমাদের দেশের নিরাপত্তা, আমার অস্তিত্ব অনেকখানি যুক্ত হয়ে পড়েছে। কাজেই যারাই এইটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন তারা আসলে জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। ফলে নির্বাচন নিয়ে যে আশঙ্কা তৈরি করা, এইটা সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থ বিরোধী একটা তৎপরতা। এবং আমরা সাধারণত ষড়যন্ত্রকে খুব বেশি গুরুত্ব দিই না, কিন্তু এটাকে আমরা একটা ষড়যন্ত্র হিসেবেই দেখতে পাচ্ছি। এখন যে যা কারণেই করুক, কিন্তু কোনো মহৎ চিন্তা থেকে করলেও সেটা যে শেষ পর্যন্ত জাতীয় স্বার্থের বিরুদ্ধে যেতে পারে, সেই জায়গাটা আছে। অনেক ব্যক্তি মনে করেন তিনি খুব মহৎ চিন্তা করছেন, শেখ হাসিনাও মনে করতেন মহৎ চিন্তা করছি, কিন্তু মহৎ কাজ করতে গিয়ে আমি এমন একটা কাজ করলাম যেটা পলিটিক্যাল প্রসেসকে আসলে ক্ষতিগ্রস্ত করে, এবং সেইটা কখনোই একটা জাতীয় স্বার্থের অনুকূল হতে পারে না, প্রতিকূলে যাবে। যে সমস্ত অতি আবেগী মানুষ, তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে আপনারা রাজনৈতিক প্রক্রিয়াকে মানে যদি দাঁড়াতে না দেন, তাহলে এটা খুব মানে খারাপ পরিণতি আনবে। আপনি কোনো বিশেষ দলকে পছন্দ নাও করতে পারেন, আপনার ধারণা অমুক দল ক্ষমতায় চলে আসবে, এই জন্য রাজনৈতিক প্রক্রিয়াটাকে যথাসম্ভব পিছিয়ে রাখতে হবে, এইটা মতো আত্মঘাতী অবস্থান আর কিছুই হতে পারে না। আমরা একটা উত্তরণ ঘটাতে চাইছি, এবং সেইখানে জনগণের হাতে ক্ষমতাটা ফিরিয়ে দিতে চাইছি। মানে জনগণের তো ক্ষমতার কেন্দ্র, সেইটা কেড়ে নেওয়া হয়েছিল, সেটা যাতে জনগণের হাতেই প্রতিষ্ঠিত হয়, সেইটা প্রতিষ্ঠা করতে চাচ্ছি। এই যে রাজনৈতিক উত্তরণটা, এখানে জনগণের ভূমিকা আছে। আমরা যেমন জুলাইয়ে ঐক্যবদ্ধভাবে, আগস্টে ঐক্যবদ্ধভাবে একটা অভ্যুত্থান করতে পেরেছি, মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে সেই জায়গাটাও মানে কোনোভাবে আবারও জনগণের ক্ষমতাকে কেউ কেড়ে নিতে পারবে না। যারা ভোট কেন্দ্র দখল করতে চাইবে, যারা নির্বাচনের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে চাইবে, তাদেরকে জনগণই কিন্তু প্রতিরোধ করতে পারবে। আপনি প্রতিরোধের শক্তিটা বললেন, আমি এখানে একটু আপনাকে প্রশ্ন করতে চাই যে আমরা দেখেছি যে ইসলামিক দলগুলো একটা জোটবদ্ধ হওয়ার প্রক্রিয়ার কথা
গণমাধ্যম সূত্রে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। এবং তারা কিন্তু বেশ কিছু বৈঠক বলতে সমাবেশও একসাথে হয়েছিল, যেখানে কিনা বড় দল হিসেবে বিএনপি যাওয়ার আমন্ত্রণ পায়নি। সেই ইসলামিক দলের একটি হচ্ছে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুফতি সৈয়দ ফয়জুল করিম। আজকে তিনি একটা কথা বলেছেন যে আওয়ামী লীগ বিএনপি একই গাছের দুই ডাল দুই ফল। বিএনপির কাছ থেকে আওয়ামী লীগ নির্বাচন শিখেছে, আবার বিএনপি শিখেছে আওয়ামী লীগের কাছ থেকে। এই যে তার এই বক্তব্যটা কি আসলে মানুষের মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি করার সুযোগ আছে কিনা, কিংবা বিএনপিকে আওয়ামী লীগের মুদ্রার ওপিঠ হিসেবে দেখার সুযোগ আসলেই আছে কিনা? দেখুন, রাজনৈতিক বাকবিতণ্ডা তো আছেই। আপনারা রাজনৈতিক বাকবিতণ্ডাকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন। মিডিয়ার কাছে প্রায়োরিটি হচ্ছে কত বেশি কে কার বিরুদ্ধে কথা বলে। না, কিন্তু তারা যখন বলবে তখন তো আমাদেরকে এটা বলতেই হবে, কথা বলতে দেন। হ্যাঁ, আপনাদের হয়তো এটা কাটতে পারে, মানুষও হয়তো এগুলো শুনতে চাইতে পারে, মানে নিশ্চয়ই দিবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের খুব আগ্রহ এখন নাই। কারণ হচ্ছে যে দেখুন, 5ই আগস্ট পর্যন্ত আমাদেরকে একটা ন্যূনতম জাতীয় ঐকমত্য করা দরকার। সেইটার কারণে আমরা এই যে রাজনৈতিক বাকবিতণ্ডা, যারা এখনই জোট গঠন করার ক্ষেত্রে অধিকতর খুব আগ্রহী, তাদেরকে আমরা বলবো যে ঠিক আছে, করেন যার যার রাজনৈতিক তৎপরতা, কিন্তু আমাদের ন্যূনতম একটা জাতীয় ঐকমত্য এখন রক্ষা করা দরকার। বিরোধ যেটা আছে এটাকে প্রধান করা ঠিক হবে না। জাতীয় ঐকমত্যটাকে প্রধান করেন, বিরোধটা আপাতত তার অধীনে রাখেন। বিরোধ কিন্তু 5ই আগস্টের পরেই, যদি জাতীয় সনদ হওয়ার পরে, তারপরে কিন্তু বিরোধ খুবই স্বাভাবিক কারণে বাড়বে। নির্বাচন আসবে, প্রত্যেকের রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলবেন এবং একটা প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি হবে, তখন বিরোধ প্রধান হবে। তখন কে কাকে কতটা মানে ক্রিটিক্যাল, সমালোচনামূলক হয়ে কে কতটা মাইলেজ নিবে, কে কতটা মানে নিজের জনমত নিজের দিকে আনতে চেষ্টা করবে, এটা তো সবাই করবে, এটাই স্বাভাবিক। এটা কেমন কোনো কিন্তু এখনকার প্রধান জায়গাটা হচ্ছে মানে আমাদের ন্যূনতম ঐকমত্য রক্ষা করা, কত সর্বাধিক ঐকমত্য হতে পারে, রুলস অফ দি গেম, পলিটিক্সটা কীভাবে হবে সেটা ঠিক করার ক্ষেত্রে আমরা মনে করি ওইটাই সবচেয়ে দায়িত্বশীল রাজনীতি। দায়িত্বশীল হওয়া দরকার দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে। সংকীর্ণ দলীয় স্বার্থে যারা মানে এই জায়গাগুলোতে বিবেচনা অনেক সময় রাখতে পারেন না, তারা পুরনো বন্দোবস্তের ধারাবাহিকতা রক্ষা করছেন। পুরনো রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে দেশ গোল্লায় যাক, জাতীয় স্বার্থ গোল্লায় যাক, গদি আমার চাই, আমার স্বার্থটা, আম গাছ তাল গাছটা আমার চাই। এই যে মানে একটা অত্যন্ত স্বার্থপর, আত্মপর, সংকীর্ণ রাজনীতি, এই রাজনীতির বিরোধিতা করতে হবে এবং জনগণকে এই রাজনীতি চিনতে হবে যে কারা আসলে এই জায়গাটা করে। ফলে আমাদের কাছে বিবেচনার জায়গা হচ্ছে যে আপনারা এইটার পোলারাইজেশন নিয়ে যত মিডিয়া চিন্তিত, মিডিয়ার অনেক বেশি আগ্রহ এই জায়গায়। মিডিয়ার শুধু আগ্রহ না, রাজনৈতিক নেতারা তো সেই বক্তব্যগুলো দিচ্ছে। রাজনৈতিক দল যখন বক্তব্য দিবে, যেই বক্তব্যটা কিনা আমাদের কাছে একটা সাংঘর্ষিক বক্তব্য কিংবা পরস্পর এই মুহূর্তে আমাদের কাছে প্রায়োরিটির বক্তব্য হচ্ছে যে বাদানুবাদের চাইতে আমরা 5ই আগস্ট পর্যন্ত কত বেশি ঐকমত্যের ভিত্তিতে একটা জাতীয় সনদে পৌঁছাতে পারছি। তারপরে আমাদের নিশ্চয়ই বিভিন্ন পার্থক্য এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে, তখন আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। অনেক ধন্যবাদ সাকিব ভাই আপনাকে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আসলেই কি আমরা বাদানুবাদের রাজনীতি ছেড়ে ঐকমত্যের রাজনীতির দিকে যাওয়ার প্রক্রিয়া আছে কিনা? আমি আপনাকে যে পরিসংখ্যানটা নিয়ে আমরা আলাপ করছিলাম ওইটার দিকে আবার একটু দৃষ্টি ফেরাই। বাংলাদেশের তরুণরা 15 থেকে 35 যাদের বয়স, তারা কি নিয়ে ভাবছে? তাদের মূল ভাবনাটা কিন্তু উচ্চকক্ষ নিম্নকক্ষ না। তাদের মূল ভাবনা কিন্তু 100টা নারী আসন হবে না 500টা নারী আসন হবে সেটা নিয়েও না। তাদের মূল ভাবনা কিন্তু ফার্স্ট পাস দ্য পোস্ট হবে নাকি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে সেটাও না। তাদের মূল ভাবনা হচ্ছে সাধ্যের মধ্যে আধুনিক শিক্ষা পাবে কিনা। 72.8% এটা নিয়ে ভাবছে। তাদের চিন্তা হচ্ছে সাধ্যের মধ্যে ভালো চিকিৎসা পাবে কিনা। 67.1% এটা নিয়ে ভাবছে। দুর্নীতি এবং স্বজনপ্রীতির অবসান হবে কিনা 65% ভাবছে। শক্তিশালী বিচার বিভাগ হবে কিনা 59.7% ভাবছে। মানে আমাদের বাচ্চাদের, আমাদের তরুণ প্রজন্মের চিন্তা কিন্তু ভেরি বেসিক নিডগুলো নিয়ে। আমরা পলিটিক্যাল পার্টিগুলো যে রেটরিকগুলো নিয়ে এক ভীষণ রকম কালক্ষেপণ করছি এবং আমরা ভাবছি বা সরকার, মিডিয়া সকল কিছু মিলিয়েই ভাবানোর একটা প্রক্রিয়া যে এটাই আসলে মানুষের ফোকাস না। মানুষের ফোকাস আসলে ওটা না। মানুষ তার প্রতিদিনের জীবনযাত্রা নিয়ে চিন্তিত। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সুষ্ঠু বিচারটা সে পাবে কিনা সেটা নিয়ে এসে চিন্তিত। কিন্তু আপা যেটা আপনি বলছেন মানুষ চিন্তিত, এবং সংস্কার কমিশন, প্রত্যেকটা সংস্কার কমিশন, শিক্ষা খাতে তো সংস্কার কমিশন হয়ই নাই এবং চিকিৎসা খাত করতে পারেননি তারা। তাহলে যেই সংস্কারগুলো করতেই দেওয়া হচ্ছে না সেগুলো নিয়ে মানুষ ভাবলেই কি লাভ হবে? আপনি খেয়াল করেছেন এই সংস্কারগুলো নিয়ে আমাদের কোনো আলোচনা হচ্ছে না। আমাদের আলোচনা ঘুরপাক খাচ্ছে এমন সব সংস্কার নিয়ে যেগুলোতে একমত হওয়াটা
সত্যি খুব কঠিন এই মুহূর্তে, এবং যেগুলো নিয়ে সাধারণ মানুষের তেমন কোনো মাথা ব্যথা নাই। তো আপনি আমাকে বলেন, এই টেকনিকটাকে আপনি কি জনস্বার্থপন্থী বলবেন, নাকি ইলেকশনকে পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র হিসেবে দেখবেন? এটা আপনি একদম সাদাভাবে চিন্তা করে বলেন। কোনো এজেন্ডা যদি মাথায় নিয়ে চিন্তা না করেন, তাহলে আপনার কাছে এটা স্পষ্ট হয়ে যাবে যে এটা আর কিছুই না, একটা নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করার চেষ্টা। এখন প্রশ্ন আসতে পারে, এই নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করার চেষ্টাটা কেন? এই মুহূর্তে বাংলাদেশে যদি একটা নির্বাচন হয়, এনসিপি হচ্ছে তরুণদের একটা সংগঠন, সেই তরুণদেরই জরিপ বলছে যে অলমোস্ট 39% তরুণ তারা বিএনপিকে ভোট দেবে, আর তরুণদের দলকে দিবে 15%। কিন্তু তরুণরা, এই তরুণদের যে দল নতুন গঠিত হয়েছে, তারা তো এখন সকল রকম সুযোগ সুবিধা পাচ্ছে। আমি একটা সুযোগ সুবিধার উদাহরণ দিই, সুবিধাটা পাওয়াতে আমি খুশি হয়েছি, সেজন্য উদাহরণটা আমি দিচ্ছি। তাসনিম জারা একজন মানে প্রমিনেন্ট নেত্রী এনসিপির, তার ব্যাপারে অবমাননাকর মন্তব্য করার জন্য একজনকে মানে আইনের আওতায় আনা হয়েছে, এবং সম্ভবত তাকে বরখাস্তও করা হবে। না, সার্জিস আলমের বিরুদ্ধে বোধহয় একজন পোস্ট দিয়েছিলেন সরকারি কর্মকর্তা, তাকেও হচ্ছে। জি, গত 15 বছরে এবং গত 1 বছরে আমাকে নিয়ে কি অস্বাভাবিক রকম নোংরামি হয়েছে অনলাইনে? একটা বিচার আপনি দেখাতে পারবেন? আপনি কি মনে করেন মানুষ এগুলো লক্ষ্য করে না? মানুষ করে। তার প্রমাণ কি জানেন? তার প্রমাণ হচ্ছে এই যে 59% একটা নিরপেক্ষ পক্ষপাতহীন বিচার বিভাগ নিয়ে চিন্তিত। এটার প্রমাণ হচ্ছে আমরা যে বারবার বলছি যে কথাগুলো, আমি যে এই যে মব, যেটা একটা বাংলাদেশের কালচার হয়ে দাঁড়িয়েছে, এটা নিয়ে শঙ্কিত 71% মানুষ এই তরুণদের মধ্যেই। তার মানে বাকি 29% তার বিবেক বুদ্ধি সকল কিছু খোয়ালেও এই 71.5% তরুণ কিন্তু সেটা খোয়ায় নাই। তার টেনশন মব নিয়ে, তার টেনশন হচ্ছে অগ্নিসংযোগ, দস্যুতা কিংবা চুরি, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত 80%, অনিরাপদ বোধ করে 61%, এবং পক্ষপাতদুষ্ট গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া, যেটা নিয়ে আমি শুরু থেকে কথা বলেছি, এবং 15 বছর নিরবচ্ছিন্ন লড়াই করার পরেও এক মুহূর্ত চিন্তা করা করে ছোট ছোট স্বার্থে আমাকে ইচ্ছা মতন ট্যাগ দেওয়া হয়েছে যে নিরপেক্ষ বিচার গ্রেপ্তার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে, সেটা নিয়ে চিন্তিত 56%। সুতরাং যারা দুষ্ট তাদের হইচইটা হয়তো অনেক বেশি শোনা যায়, কিন্তু সেইন পিপল যারা ঠান্ডা মাথায় ভালো মন্দটা বিচার করে এবং নিজের স্বার্থের বাইরে গিয়ে সার্বিক কল্যাণের ব্যাপারে ভাবে, সেই সংখ্যাটা কিন্তু খুব কম না। আপনাকে ধন্যবাদ সাকিব ভাই। আমাদের সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি একটু বলতেন যে আপা যে কথাগুলো বললেন, তরুণদের যে ভাবনা, সেই ভাবনার সাথে রাজনৈতিক দলগুলোকে অ্যালাইন করতে পারছে কিনা, সামঞ্জস্যপূর্ণ কিনা তাদের রাজনীতি। প্রথম কথা বলি, দেখুন জরিপ তো মানে এক একটা জরিপের এক এক রকম ফলাফল আসে, পার্থক্য হয়, এবং পক্ষ বিপক্ষ যেভাবে সেটাকে নেয়, যার পক্ষে বেশি যায় তখন ওই জরিপটা বেশি প্রাধান্য পায় রেফারেন্সে। আমি জরিপ খুব মানে বাংলাদেশের জরিপের উপরে খুব বেশি যে ভরসা করার মতো ইতিমধ্যে বাস্তবতা তৈরি হয়েছে তা না, কারণ আমাদের দেশে আমরা আগেও জরিপ দেখেছি, সব জরিপে শেখ হাসিনা সবসময় আগিয়ে থাকতেন। আমাদের বক্তব্য অন্য জায়গায়। আমি রুমিনের সাথে এই বিষয়ে, সব বিষয়ে তারা আমরা একমত হতে পারবো না, আমরা এই বিষয়ে আমি বেশ দ্বিমত পোষণ করি। এই জায়গা থেকে যে দেখুন বাংলাদেশের রাজনৈতিক সমস্যাটা কি, সেটা হচ্ছে যে এখানে ক্ষমতার একটা কেন্দ্রীকরণ ঘটেছে 72 সাল থেকে, এবং সেটা ক্রমাগত বেড়েছে, এবং শেখ হাসিনা এটাকে একটা তুরীয় জায়গায় নিয়ে গেছে। এই ক্ষমতার কেন্দ্রীকরণের ফলে কোনো জবাবদিহিতা ছিল না, যার ফলে কোনো প্রতিষ্ঠান দাঁড়ায় নাই, সব কিছু পকেটে ভরে এক কমান্ডে উনি বলে দিতে পারেন যা ইচ্ছা তাই করা যায়। ভোটটা পর্যন্ত শেষ পর্যন্ত নাই হয়ে গেছে। ফলে সংস্কার যে দরকার, এটা বিএনপি যে এই ধরনের ব্যবস্থায় মানে বেশ কয়েকবার ক্ষমতায় এসছে, ফুল টার্ম তারা ছিল, ক্ষমতার সুবিধা অসুবিধা সব কিছুরই ভাগিদার তারা ছিল, তারাও কিন্তু পুরো সিস্টেমের বাইরে ঠেলে দেওয়া হয়েছে। মানে ইলেকশনের বিএনপির অবস্থা কি নেওয়া হয়েছে 2018 সালে আমরা দেখেছি। তার ফলে তারাও কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তাটা অনুভব করেছে। জি, সংস্কারটা যে দরকার, পরিবর্তনটা। এখন আসলে আমাদের কি দরকার? আমাদের দরকার ক্ষমতার ভারসাম্য। একটু শেষ করে আনবেন ভাই। হ্যাঁ, শেষ করছি। ক্ষমতার ভারসাম্য দরকার। ক্ষমতার ভারসাম্যের জন্য যা কিছু আবশ্যিক, যা কিছু অপরিহার্য, না করলেই নয়, সেটা বাংলাদেশের প্রধান এজেন্ডা।
এখন আমাদের তরুণরা যদি ওইটাকে প্রধান মনে না করেন, তার মানে কিন্তু ওইটার গুরুত্ব কমে যায় না। জরিপে যদি তরুণদের ওই প্রশ্ন না হয়, তাহলে আর্টিকেল 70 মানে সংস্কার করতে হবে, এটা গুরুত্ব কমে যায় না। প্রধানমন্ত্রী কত মেয়াদে থাকবেন, অথবা আমাদের সাংবিধানিক পদগুলোতে কে নিয়োগ দিবে, কিংবা আমাদের পিআর সিস্টেম আপার হাউসে অ্যাটলিস্ট হবে কিনা, দুই কক্ষের ভারসাম্য হবে কিনা, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের ভারসাম্য হবে কিনা, কিংবা জুডিশিয়ারি আলাদা হবে কিনা, এই বিষয়গুলোর গুরুত্ব কোনো অংশ কমে না। কারণ এই বেসিক রুলস অফ গেম ছাড়া কোনো রাজনৈতিক ব্যবস্থা গণতান্ত্রিক আমাদের প্রত্যাশাও হচ্ছে একটা ভারসাম্যপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা নির্বাচনী যে ট্র্যাকে আমাদেরকে ওঠার কথা বলা হয়েছে, সেই ট্র্যাকের